আমি সোহম বলছি, বিশ্ব বাঙালির একান্তই নিজস্ব পডকাস্ট। নমস্কার, আমি সোহম বলছি। বিশ্ব বাঙালি একান্তই নিজস্ব পডকাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের শুভকামনায় আমি সোহম বলছি পৌঁছে গেছিল স্পটিফাই পিচ ফেস্টের চূড়ান্ত পর্বে একমাত্র আঞ্চলিক পডকাস্ট হিসেবে। এবার সেই পডকাস্টেরই দ্বিতীয় সিজন নিয়ে হাজির হয়েছি আমরা, এবং আমাদের এই দ্বিতীয় সিজনের প্রথম পর্বের প্রথম অতিথি অরিন্দম ভট্টাচার্য, বিশিষ্ট চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র শিক্ষক। সবার আগে যেটা জানতে ইচ্ছে করছে অরিন্দমদার কাছ থেকে, যে তোমার শুরুটা কিভাবে হয়েছিল। আমরা সবাই জানি যে তোমার বেড়ে ওঠা, ছেলেবেলা সবকিছুই উত্তর কলকাতা শহরতলিতে। সেই ছেলেবেলার দিনগুলো কেমন ছিল যদি একটু বলো। আমার ছেলেবেলার দিনগুলো ছিল যে পুরোটাই উত্তর কলকাতা। আমরা দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট এরিয়া, ওই জায়গার সন্নিবেষ্ট যে সমস্তগুলো অঞ্চল, ওইখানেই ঘুরে বেড়েছি। ওইখানে প্রথম স্কুলে যাওয়া, সাইকেল চালানো শেখা, সবকিছু ওখান থেকে। এবার আমি ছোটবেলাতে বেশিরভাগ থাকতাম দাদুর দিকে। আমার দাদু ছিল প্রধান শিক্ষক মহাশয় দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশনে, কুমার আশুতোষে। তো আমার দাদুর কাছে শেখা, আমার দাদুর স্কুলে যাওয়া, দাদুর স্কুলে লাইব্রেরি, দাদুর বইটা ঘরটা ছিল একটা পুরোপুরি লাইব্রেরির মতো। তো ওখান থেকেই দাদুর কাছে সবকিছু শেখা, বাংলা থেকে শুরু করে ব্যাকরণ থেকে শুরু সবকিছুই দাদুর কাছ থেকে। তো সকালবেলায় মা গিয়ে দাদুর বাড়িতে আমরা নিজেরা যে ভাড়া বাড়িতে থাকতাম দমদম ক্যান্টনমেন্টের এরিয়াতে, গোড়া বাজারে, সেখান থেকে আমার দাদুর বাড়ি পায়ে হাঁটা 10 মিনিট। তো মা গিয়ে সকালে রেখে আসতো, রাত্রিবেলা থাকতাম, রাত্রিবেলা আবার দাদুর সাথে হাঁটি বাবা করে আবার বাড়ি ঘর। তো এই সাথে দাদুর কাছে এখানে করে হয়। এবং দাদু পেন্টিংও করতো। তো দাদুর ওই পেন্টিং দেখা, সেখান থেকে দাদুর কাছে পেন্টিং নিয়ে কথাবার্তা বলা, কিন্তু মাস্টারমশাই কিন্তু আবার দাদু 10টা কথার মধ্যে কোনো না কোনো ভাবে কোনো একটা জায়গাতে পেন্টিং নিয়ে কথাবার্তা বলতো। তো দাদু নিজে যেহেতু একজন চিত্রশিল্পী, তো দাদুর আমার মনে হয় দাদুর কাছে সবকিছু শিখেছি, কিন্তু দাদু আমাকে কোনোদিন পেন্টিং শেখায়নি। কিন্তু দাদুর প্রত্যেকটা কথার মধ্যে ওই পেন্টিং এর একটা আবেশ চলে আসতো। সে শেষ করতো পেন্টিং দিয়ে, বা শুরু করতো পেন্টিং দিয়ে, আবার তো দাদু আমাকে প্রথম আঁকা স্কুলে নিয়ে যায়। তো আমার মনে হয় ভিজুয়াল জায়গাটা একটা যে চিত্র ধারণা, সেটার জন্য আমার দাদুই দায়ী। আমার দাদুর জন্য এটা হয়েছে। তা এই যে অঙ্কন শিল্পই হোক বা সবই তো শিল্পই, তো চলচ্চিত্র শিল্প, এই যে চলচ্চিত্র শিল্পে তুমি আসবে, এটা কি ছেলেবেলার থেকে মনের মধ্যে ছিল, না হঠাৎ করে এটা? না, একেবারেই না। আমার প্রথম থেকে আমার দাদু, যেটা আমি বললাম, আমার দাদু আমাকে পেন্টিং স্কুলগুলোতে ভর্তি নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়, ওখানে আমার মা নিয়ে যায়। তো আমার কোনোদিন আইডিয়া ছিল না আমি সিনেমাতে যাবো। তো এইবারে কি হলো যে সেই সময় আসলো, আমার মনে আছে আমি জানতাম যে আমি একজন খুব বড় চিত্রকর হব, কারণ আমি চিত্রকলাতেই থাকবো, আমি পেন্টিং এ থাকবো। এবার সেটা বিজনেস আর্টে যাব না কলা ভারতীর দিকে, ওইদিকে এগোবো, ওইটা নিয়ে আমি কোনো শিওর ছিলাম না, বা প্রফেশনাল আর্টিস্ট হবো। কিন্তু আমি পেন্টিং এ যাবো, এটুকু আমি শিখছিলাম যে আমি পেইন্টার হবো, আমি আঁকা নিয়েই থাকবো, ড্রয়িং নিয়েই থাকবো। তো সেইটা হয়তো মাঝখানে চলে এলো 1992 সালে। 23 এপ্রিল সত্যজিৎ রায় মারা গেলেন। তখন দাদু আমাকে নিয়ে যায়, আমার মনে আছে, নন্দন একটার পর একটা রেট্রোস্পেক্টিভ দেখাতে। টিভিতে তখন রাত্রিবেলা ধরে রেট্রোস্পেক্টিভ চলো, সত্যজিৎ রায়ের ছবি একটার পর একটা। ওগুলো দেখতে লাগলাম। ওগুলো দেখে আমি বারবার সিনেমা নিয়ে কথা বলছি, সিনেমা নিয়ে আলোচনা করছি, সেগুলো করতে করতে তখন আমাকে দাদু কি করলো, দাদু নিয়ে গেল ফিল্ম ফেডারেশনে, ফিল্ম সোসাইটি মেম্বারশিপ করলাম, আর্জেন্টাইন সিনে ক্লাবের মেম্বারশিপ, গুলো আমাকে দাদুই করিয়ে দেয়। দাদু নিজের সিনেমা দেখতো, কিন্তু দাদু যেহেতু নিজে একজন পেইন্টার এবং নিজে একজন শিক্ষক, দাদু ভাষাতে, আমার মনে আছে আমার দাদু বিজয় গোপাল মুখার্জি ব্যাকরণের বই লিখেছিল, সেগুলো কলেজ স্ট্রিটে পাওয়া যেত। কিছু স্কুলে সকল পড়াতো, বাংলা মিডিয়াম কিছু স্কুলে। দাদু নিজের সংস্কৃতের বই ছিল, তো দাদুর বইগুলো নিয়ে পড়াশুনো করতো। প্রচুর টিচাররা আসতো, প্রচুর স্টুডেন্টরা আসতো দাদুর ওখানে করতে। তো আমার মনে আছে যে দাদু প্রথম আমাকে নিয়ে যায়, ফিল্ম সোসাইটির মেম্বারগুলো করে দেয়, আর্জেন্টাইন সিনে ক্লাবের মেম্বার করে দেয়, কলকাতা ফিল্ম সোসাইটি মেম্বারশিপ করে দেয়। তো সেগুলোতে তখন সেগুলোতে সিনেমা দেখা শুরু করলাম, ওটাও আমার দাদুর হাত ধরে। তখন আমার মনে হয়েছিল যে না, আমি তখন কিছু একটা ব্যাপারে আমার বড় পিসার টিএলআর ক্যামেরা ছিল, আমার বড় পিসি আমাকে সেগুলো দেখাতো। আমার তুম দাদা, মানে আমার বড় পিসির ছেলে, তো আমার খুড়তুতো দাদার কাছ থেকে ফটোগ্রাফিতে ইনিশিয়েশন। মানে এগুলো কোনো পরিকল্পনা ছিল না। 1992-তে
23 এপ্রিল সত্যিটায় চলে যাওয়ার পর আমাদেরকে ছেড়ে, তারপর একটা ছবি দেখা বাবার সাথে, দাদুর সাথে, তারপর বাবা আমাকে, আমি এই সমস্ত সিনেমাতে ভালো লাগছে, বাবা আমাকে নিয়ে গেল, আমি বাবার হাতের প্রচুর সিনেমা দেখি, মিনার বিসির ছবিটা যখন রম করে চলছে, দর্পণা রম করে চলছে, তখন না নর্থ সাউথ ক্যালকাটা থেকে যেতেই হতো না, দরকারই ছিল না। কথা সত্য যে হলগুলো সবই তো প্রায় অস্তিত্ব নেই আর প্রায়। তা এখানে আমার একটা কথা মনে হচ্ছে, যেটা জিজ্ঞেস করতে খুব আগ্রহ হচ্ছে আমার, যেটা এই চিত্রকলার সাথে আর সেই সাথে যখন কথা প্রসঙ্গে সত্যজিৎ রায়ের কথা এসেই পড়লো, তো সত্যজিৎ রায় বা তরুণ মজুমদার তারাও তো সেই ইলাস্ট্রেটর হিসেবেই তাদের পেশাটা প্রথম শুরু করেছিল। পরে আমি জেনেছি প্রথম তো মানে সিনেমাগুলো দেখে আশ্চর্য হয়ে যেতাম, বুঝতে পারতাম না, আবার দেখতে যাব, আবার কখন দেখবো, এখন তো ইউটিউবে সার্চ করে দেখতে হতো, তখন ওগুলো ছিল না, আবার কখন দেখবো, আবার যে সিনেমাটা হলে দেখতে এসেছি ওটা টিভিতে দিল, তখন ওটা দেখলাম, দুবার তিনবার দেখে তারপরে বুঝতে পারতাম। এখানে পরে আরো অনেক পরে জেনেছি যে এনারা নিজেরা ছিলেন স্বনামধন্য ইলাস্ট্রেটর, স্বনামধন্য পেইন্টার। এটা সত্যি একটা আশ্চর্য জিনিস যে সবার মধ্যেই একটা ওই এক শিল্প থেকে আরেক শিল্প আর চলচ্চিত্র শিল্প যেন কোথায় সমস্ত শিল্পের একটা সমন্বয় বলা যেতেই পারে। তো এখানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং আমার মনে হয়, এটা জিজ্ঞেস না করে আমি পারছি না, যে চলচ্চিত্র তো অনেকগুলো বিভাগ রয়েছে, সেটা ডিরেকশন হতে পারে, কেউ প্রোডাকশনের কাজ করছে, কেউ অভিনয় করছে, কেউ এডিট করছে, তো তোমার স্পেসিফিক্যালি সিনেমাটোগ্রাফি বা চিত্রগ্রহণ এই বিভাগটা কি কেন হয়েছিল? আমার মনে হয় যে যেহেতু আমার প্রথম ভিজুয়াল ট্রিটমেন্ট বা কম্পোজিশন সেগুলো নিয়ে পেন্টিং এর স্টুডেন্ট ছিলাম, অনেকটা অবধি পেন্টিং নিয়ে ক্লাসও করেছি, 7-8 বছর। ছোটদের কিছু এক্সিবিশন যেখানে পেন্টিং এর ছবি পাঠাতাম, অল্প দু একটা প্রাইজ পাওয়া, ছোট ছোট উৎসবে নিজের পেন্টিংকে যত্ন করে রাখা, সবাইকে দেখানো, ওই জায়গা থেকেই একটা ভিজুয়াল ন্যারেটিভের দিকে যাওয়ার দিকে হয়েছে। পরে সিনেমা ভালোবাসো, সিনেমাকে নিয়ে পড়াশোনা করলাম, কলকাতায় বেশ কিছু আমি 6 মাস 1 বছরের ছোটখাটো ফিল্ম ডিরেকশনের কোর্সও করেছিলাম, স্ক্রিপ্ট লেখা শুরু করে দিলাম যে আমার এখন সেই স্ক্রিপ্টগুলো আছে বাড়িতে লেখা, পুরোনো, মানে সে আজ থেকে 20-25 বছর আগে, আমার ফিল্ম ইনস্টিটিউট এসআরআইপিতে ভর্তি হওয়ার আগে, তো স্ক্রিপ্ট লিখতাম রেগুলার। তারপরে যখন আমি ফটোগ্রাফিতে চলে এলাম আমার বড় পিসার কাছ থেকে, আমার খুড়তো দাদা তুম দাদার কাছ থেকে, তো ওই ফটোগ্রাফিতে চলে আসার পর আমার মনে হলো যে ওটার সাথে আমি 10-12 বছর আগে যখন ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন যখন আমি চিত্রকলাতে পেইন্টিং এ এসেছিলাম, কলেজে পড়ার পর যখন ফটোগ্রাফিতে এলাম, তখন মনে করলাম যে ফটোগ্রাফি আমার মধ্যে অলরেডি একটা কম্পোজিশন, একটা সেন্স, কালার সেন্স ওগুলো তৈরি হয়েছে, সেগুলো আমি ভীষণভাবে প্রয়োগ করতে পারছি ফটোগ্রাফিতে। স্ট্রিট ফটোগ্রাফি ইজ মাই ফার্স্ট লাভ। তারপরে এগুলোর অনেক পরে ভেবেছি যে সিনেমাটোগ্রাফার হব। তারপর গ্রাজুয়েশন করলাম, গ্রাজুয়েশন করে আমি একটা টেলিভিশনে ATN বাংলাতে একটা টক শো ছিল, ডকুমেন্টারি প্রচুর শুট করেছি, নর্মাল কারুর কাছে ক্যামেরা চেয়ে নিয়ে। তো এগুলো মনে আছে, তখন আমার এক দাদা ছিল কাজল সেনগুপ্ত, কাজলদার বৌদি, তারা প্রথম আমাকে নিয়ে যায় ATN বাংলাতে, একটা ওরকম ডকুমেন্টারি সিরিজের শুট হয়েছিল। তখন সিরিজ বলতাম, তখন বলতে এপিসোড, তো সপ্তাহে 5 দিন। এখন তো সিরিজটার নামটা খুব পপুলার, কিন্তু তখন সেই সিরিজের শুটে আমি চলে গেলাম, আমি এবং আমার এক বন্ধুকে নিয়ে গেলাম, আমরা দুজনে, তখন মনে আছে 5-7, 6-7 বড় ক্যামেরা, ইউম্যাটিক ক্যামেরা, সেইগুলো নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ডকুমেন্টারি শুট করা, এবং সেগুলো টেলিকাস্ট হবে, বাড়ির সবাইকে বলে রাখতাম দেখো আমার নামটা যাবে ডিরেকশন আর স্ক্রিন প্লে, কিন্তু আমি ক্যামেরা করেছি, স্ক্রিপ্ট লিখেছি কিন্তু কাজল সেনগুপ্ত আমার দাদার মতন। আমার মনে আছে তখন ওদের সুবেলা প্রোডাকশনস আমি পরপর টানা 1.5 বছর কাজ করেছি। আরো কাজ করাগুলো আরো একটা কারণ ছিল যে হাতে কিছু টাকা আসতো, আর তখন কলেজ পড়ার সময় ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলাম আমি, তখন হাতে টাকার খরচটা ভীষণ দরকার ছিল। তো তখন আমি একদিকে ATN বাংলাতে ইউম্যাটিক ক্যামেরা অপারেট করে শুট করছি, ATN বাংলা থেকে পেমেন্ট পাচ্ছি, আমাকে পেমেন্ট দেবে চেক করার জন্য। তখন আমাকে ফার্স্ট আমার মা আমাকে গিয়ে আমার নামে সেভিংস অ্যাকাউন্ট খুললো, তখন আমার অব্দি অ্যাকাউন্ট হয়নি, তখন চ্যানেল থেকে চেক পেমেন্ট করবে। তো এই ব্যাপারগুলো হয়েছে। তখন স্ট্রিট ফটোগ্রাফি করতাম, নাটকের ছবি তুলতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাত্রিবেলা বাবা ঘুমিয়ে আছে, বাথরুমে দরজা বন্ধ করে আমি ডেভেলপার, স্টপ বাথ, ফিক্সার একসাথে প্রত্যেকটা মগে করে ক্যালকুলেটর নিয়ে গিয়ে নিজে ক্যামেরা স্পাইডার লোড করতাম, করে নিজে সেটাকে ফিট আপ করতাম, করে নিজে প্রসেস করতাম, করে সকালবেলা বাবা উঠে বললো যে, বাবা ভোর 4টেতে উঠতো, গার্মেন্টস ফ্যাক্টরির বাবা ছিল, অফিসে যেতে হবে, তো বাবা বলতে ফিল্ম স্টুডিওগুলোকে সর, আমি চান করবো, তো সেই ফিল্ম স্টুডিও সকালবেলা খুলে নিয়ে গিয়ে করতাম। তো এইটা একটা সময় কেটেছে। তো তারপরে
আমি যখন মনে হলো যে না এবার সিনেমাটাকে নিয়ে থাকবো তো করব, তখন কিভাবে মনে হলো যে সিনেমাটোগ্রাফি দিয়ে, তখন দেখলাম আমি সিনেমাটোগ্রাফারদেরকে নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। সুব্রত মিত্রের কাজ দেখা, ভিকে মূর্তির কাজ দেখা, ইন্ডিয়ান যে সমস্ত স্টলওয়ার্ড সিনেমাটোগ্রাফার তাদের কাজ দেখা, তাদেরকে নিয়ে পড়াশোনা করা অটোমেটিক্যালি হয়ে গেছিল। আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফির মধ্যে কোনো তফাৎ নেই, একই। মানে বেসিক্যালি মুভিং শট বলে তো কিছু হয় না, সেকেন্ডে একটা ছবি বা সেকেন্ডে 24টা ছবি। তুমি বর্তমানে মুম্বাই প্রবাসী, তো যেটা জানতে খুব ইচ্ছে হচ্ছে যে কলকাতা মুম্বাই, আমরা যদি বলি টলিউড বলিউড, তো এই দুটো জায়গাতেই তুমি কাজ করছো, কলকাতাও করছো মুম্বাইতেও করছো। তো এই দুটো জায়গার যে কাজের মধ্যে কি পার্থক্যটা তুমি বেশি দেখতে পাও? কলকাতা মুম্বাই বলো বা চেন্নাই বলো, কাজের মধ্যে কোনো তফাৎ নেই, আমার কাছে কোনো তফাৎ নেই। এক, প্রত্যেকটা জায়গাতে খুব এফিশিয়েন্ট টেকনিশিয়ান আছে, প্রত্যেকটা জায়গাতে প্রচুর হেল্পফুল লোকজন আছে, সবাই একসাথে কাজ করে। আমার কাছে কোনো তফাৎ নেই মুম্বাইতে এগুলো যে শুট করা বা আমি যখন আমার টিম নিয়ে করি, আমার টিমের কাছে এগুলো কিচ্ছু এসে যায় না। আমি প্রচুর ডিরেক্টরের কাছে এইগুলো কোনো ম্যাটার করে না, মুম্বাই কলকাতা ম্যাটার করে না, সব জায়গাতে কাজের সময় সেম। মানে তুমি একটা লাইট নিয়ে যে এক্সপোজার ভাবছো, একটা যে কম্পোজিশন ভাবছো, তুমি মুম্বাই কলকাতা হনুলু যেখানে ভাবো শ্যাম একই, কোনো তফাৎ নেই। যে তফাৎটা হয় যে একটা তো প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা নিজস্ব লোকাল টেকনিশিয়ান নিয়ে তারা নিজস্ব একটা গোষ্ঠী তৈরি করে, তারা নিজস্বভাবে তৈরি করে, তারা নিজস্ব খাওয়া দাওয়া, তাদের নিজস্ব লজিস্টিক, যে তফাৎ হলো লজিস্টিক্যাল। অ্যাপ্রোচের কোনো তফাৎ নেই, ভাষার তফাৎ আছে, যে কারণে একটা লজিস্টিক্যাল তফাৎ আছে, সেটা এলাকাগত করণে। এমনি গুণমানের থেকে কোনো রকমের কোনো তফাৎ নেই, একই কথা। আমার কাছে কোনো তফাৎ নেই। সেখানে কি বাজেটটা কোনো ম্যাটার করে? না, আমার কাছে একেবারেই বাজেটটা কোনো কিছু ম্যাটার করে। মানে এটা আমার মনে হয় না কোনো ভালো। কলকাতায় বাজেট হয়তো কম, মুম্বাইতে হয়তো বাজেট বেশি। এইগুলো যখন আমরা এক্সিকিউট করি, কোনো ডিরেক্টর এক্সিকিউট করছে, কোনো আর্ট ডিরেক্টর এক্সিকিউট করছে, কোনো সিনেমাটোগ্রাফার শুটিং করছে, কোনো অ্যাক্ট্রেস ক্যামেরার সামনে অভিনয় করছে, তাদের কিচ্ছু এসে যায় না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয় তাদের এগুলো কিচ্ছু বাজেট কোনো ম্যাটারই করে না। তো আরেকটা জিনিস এখন যেটা খুব চলছে, যাকে বলে আমাদের সহজ ভাষা বলি খুব চলছে, তো সেই রকম একটা চলমান বিষয় নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন সর্বত্রই এআই দিয়ে অনেক কাজ হচ্ছে এবং তার প্রভাব আমাদের চলচ্চিত্র শিল্পেতেও এসে পড়েছে। তো এবারে তোমার কাছে ব্যক্তিগত মতামত জানতে চাইবো যে এআই চলচ্চিত্র শিল্পতে আসার জন্য সেটা কি তোমার মতামত কি, যেটা কি আশীর্বাদ না অভিশাপ? মানে এআই আসলে চলচ্চিত্র শিল্পের গুণমান আরো বৃদ্ধি পাবে, নাকি মানুষ কাজ হারাবে, অনেক লোকের কাজ চলে যাবে, এরকম হবে? তোমার মতামতটা কি এআই সম্বন্ধে, কৃত্রিম বুদ্ধিমত্তা? তুমি যেটা আগে জিজ্ঞাসা করেছিলে না যে কলকাতা মুম্বাই বা চেন্নাই বা ইভেন হলিউড, এবারে মানে ইন্ডিয়ার বাইরেতেও কাজে, ওখানে যেরকম কাজের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো জায়গাতেই সিনেমাটোগ্রাফাররা যা কাজ করে, ডিরেক্টররা যা কাজ করে, অ্যাক্টররা যা কাজ করে, আর্ট ডিরেক্টররা যা কাজ করে, প্রত্যেকটা টেকনিশিয়ান যা করে, তাদের কাজ সেম থাকবে, আজ থেকে 50 বছর পরেও সেম থাকবে। এর সাথে এআই এর কোনো সম্পর্ক নেই। এআই মারাত্মক বড় হেল্প করবে প্রিভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। কোনো একটা লোকেশনে গেলাম, মানে তার ক্ষেত্রে কি হবে যে আমার কাছে যদি এআই এর টুলস গুলো চলে আসে, যদি আমি এআই কে সেইভাবে শিক্ষিত করে তুলতে পারি, সেরকম প্রম্পট দিয়ে সেভাবে তৈরি করে, যদি আমি আমার নিজস্ব চ্যাটবট তৈরি করতে পারি, বা কোনো অ্যাক্টর বা কোনো আর্ট ডিরেক্টর বা কোনো ডিরেক্টর নিজস্ব একটা চ্যাটবট তৈরি হলো, সে তার নিজস্ব টুলসকে সেভাবে প্রম্পট দিল, সেটা তার লজিস্টিকের ক্ষেত্রে সুবিধা করবে, মাথায় চিন্তা ভাবনার ক্ষেত্রে কোনো কিছু সুবিধা নেই। সে বরং আমাকে অনেক কিছু আমার চিন্তা ভাবনাকে এগিয়ে দেবে, এনরিচ করবে। কাজে আজ থেকে 50 বছর পরেও যেভাবে আসবে, সিনেমা বদলে যাবে, অনেকভাবে বদলে যাবে। কিন্তু আমার বিশ্বাস যে সিনেমা হল, অন্ধকার ঘর, সাদা পর্দা, ওটা একই থাকবে। আমরা দেখছি সিনেমা অ্যাকুইজিশনস গুলো বদলাবে, কারণ অলরেডি এআই এবং তার পাশ, শুধু তো এআই বদলাচ্ছে না, বদলাচ্ছেটা ইউটিউবে হ্যান্ডেল করছে তারা, মানুষরা, তো তারা চেঞ্জ হওয়ার জন্য অ্যাপ্রোচটা চেঞ্জ হবে। কিন্তু ক্যামেরার সামনে ডেলিভার করা, ক্যামেরা দিয়ে শুট করা, বা যখন লিখছি আমি কোনো লেখক একা বা একসাথে 4-5 জন মিলে বা একটা গ্রুপ অফ রাইটার্স, তাদের লেখনী শৈলীর সাথে, এগুলো শৈলীর সাথে এআই এর কোনো, এআই মারাত্মক বড় সুবিধা লজিস্টিকের ক্ষেত্রে, প্রিভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। এবং এআই এর এই প্রিভিজুয়ালাইজেশন যেটা এটাকে যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে আমি যখন ফ্লোরে কাজ করব, সেটা মারাত্মকভাবে সুবিধা হবে।
বা আমি যখন একটা পুরোপুরি ছবি শুটিং হয়ে যাওয়ার পর আমি যখন পোস্ট প্রোডাকশনে কালার নিয়ে বসবো, আমি যখন এডিটে বসবো, আমার এই অপশনসগুলো মারাত্মকভাবে সুবিধা করবে, আমার শরীরটাকে আরো এনরিচ করবে। কাজেই শিখতে হবে, আমি শিখছি। তার মানে তুমি বলতে চাও যে এআই কে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানে বিনা কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং তাকে আরো যেটাকে ইংলিশে বলে এমব্রেস করতে পারলে মনে হয় আমাদের আরো ভালো হবে। এক্স্যাক্টলি, ওটা যদি না করো তো তাহলে আজ থেকে 4-5 বছর পর মানে এআই আমাদেরকে দেখে ভয় পাবে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধরো কাঁথা শিল্প, মাদুর শিল্প, এগুলোতে এখন আমরা কিনি, পেন্টিং, হাতে আঁকি, নাটক। এই যেমন আমার প্রচুর নাটকের বন্ধু আছে, সোহম, তুমিও নাটক করেছো, তোমার বাবা একজন শিল্পী ছিলেন, হ্যাঁ নাট্যকার ছিল তোমার বাবা, আমি জানি। তোমার মাও, কাকিমার সাথে আমার পরিচয় আছে, কাকিমা, আমি জানি যে কাকিমা একজন খুব ভালো শিক্ষিকা। তো এই জায়গা খেতে না, এই যে শিক্ষিকা, এই যে টিচ করে যাওয়াটা, এই দায়িত্বটা এখন প্রত্যেকটা মানুষের উপর বাড়বে। মানে এটা শুধু চলচ্চিত্র বলে না, সবার ক্ষেত্রে। কিন্তু কতগুলো শিল্প আছে, যেমন সেদিনকে আমার এক নাট্য পরিচালক বন্ধুর সাথে কথাবার্তা হচ্ছিল, তার সাথে আমি ছবিতে কাজও করেছি। তাকে বলছিলাম যে নাটক একটা এমন স্টেজ যেখানে কোনোদিন আজ থেকে 100 বছর 200 বছর পর এআই লজিস্টিকও কিছু চেঞ্জ করতে পারবে না। ওটা লাইভ পারফরমেন্স, ওটা লাইভ পারফরমেন্স করতেই হবে, লজিস্টিক্স কিছু চেঞ্জ করতে পারবে না। তার লেখার সময়, নাটকের চিত্রনাট্য লেখার সময়, নাটকের লেখা, সেই সময় হয়তো তাকে বেশ কিছু সুবিধা করলো, তার চ্যাটবটটা তাকে হেল্প করলো। কিন্তু এক্সিকিউশনের সময় যেটা সিনেমাকে করে, যেটা পেন্টিংকে করে, যেটা গ্রাফিক্সকে করে, অ্যানিমেশনকে করে, সেটা নাটককে করতে পারবে না। একটা প্রিস্টাইন শিল্প নাটক আমার কাছে, মানে সেট ব্যবহার। তো কাজেই আমরা যদি এআইকে না করি, এআই আমাদেরকে ভয় পাবে। আর 5-6 বছর পর, আর 7 বছর পর, কারণ ও তো তখন চলে আসবে তোমার ঘরে, ও ব্যবহার হতে পারছে না, আমিও ওকে ব্যবহার করতে পারছি না, এআই ভয় পেয়ে যাবে। আমার পরবর্তী প্রশ্ন, এটা একটু ভবিষ্যৎ নিয়ে করছি, যে আগামী দিনে আমার মনে হয় প্রশ্ন, আমরা আড্ডা দিচ্ছি, অবশ্যই আড্ডাই তো দিচ্ছি। আমি সোহম বলছি, একটা বিশ্ব বাঙালির একটা ওপেন স্টেজ বলা যেতে পারে। তো যেটা আমি জিজ্ঞেস করতে চাই, যে চিত্রগ্রাহক হিসেবে আগামী দিনে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? আমি সিনেমাটোগ্রাফিতেই থাকবো, ফটোগ্রাফিতেই থাকবো। কারণ আমার বেশ কিছু অফার এসেছিল, বন্ধু বান্ধব, তারা বলছিল ছবি করার জন্য। আমি আমার বাকি যারা কৃতি বন্ধু আছে, যারা স্ক্রিপ্ট লেখে, তাদেরকে, কারণ সিনেমা নিজে ডিরেক্ট করা ওটা আমার কাজ না। কারণ আমার প্রথম ভালোবাসা ছিল পেন্টিং এ, তারপরে আমার ফার্স্ট লাভ বা প্রথম ভিজুয়াল ন্যারেটিভের দিকে অ্যাপ্রোচ, সেগুলো সবই তৈরি করেছে স্টিল ফটোগ্রাফি। তো সিনেমাটোগ্রাফি করবো, যতদিন আমি কাজ পাই সিনেমাটোগ্রাফি করবো, আর না হলে আমি নিজে একজন চলচ্চিত্র শিক্ষক। তো আমি যে ইনস্টিটিউশনগুলোর সাথে যুক্ত আছি, সেখানে আমি সিনেমা নিয়ে দেখাবো, করবো, তাদের সাথে শেয়ার করা। তুমি আমার স্টুডেন্ট ছিলে, তুমি জানো। আমি ক্লাসে কখনো ডিটেল থিওরি নিয়ে কথাবার্তা কম বলি, যেটা কম্পোজিশন নিয়ে কথা হচ্ছে, তখন আমার নিজের শুট করতে গিয়ে কি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে শেয়ার করি। বা এক্সপোজার নিয়ে কথাবার্তা হচ্ছে, বা লেন্স নিয়ে কথাবার্তা হচ্ছে, শর্ট ডিভিশন নিয়ে কথাবার্তা হচ্ছে, আমি আমার ডিরেক্টরদের সাথে কিভাবে মিশে সেইগুলো নিয়ে আলোচনা করি। আমি কিন্তু কখনো ক্লাসে কখনো থিওরি নিয়ে আলোচনা, কারণ আমি নিজে কোনো থিওরি জানি না। আমার এই পর্বে অরিন্দমদার কাছে শেষ প্রশ্ন বলা যেতে পারে, যে এখন তো নতুন প্রজন্মের অনেকেই চলচ্চিত্রকে পেশা করতে চায় বা চাইছে। এবার তাদের মধ্যেও অনেক রকম কনফিউশন আছে, অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে, বা পরিবার থেকে মেনে নেবে না, এরকম অনেক ব্যাপার স্যাপার হয়। এটা আমরা সবাই জানি, দেখেছি এবং দেখছিও। তো যারা নতুন করে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন বিভাগে এক একজন আসতে চাইছে, তাদের ক্ষেত্রে তুমি একটা কমন মেসেজ কি দেবে, বা একটা সাধারণ একটা বার্তা, যারা চলচ্চিত্র শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়? আমার কাছে একটা চলচ্চিত্রকে পুরোপুরি পেশা হিসেবে গ্রহণ করতে চাও, আজ থেকে 5 বছরের প্রবলেম আছে। বাড়িতে কোনো না কোনো একটা রোজগারের অপশন খুলে নাও। আর সবাইকে বলবো, আমি আমার স্টুডেন্টকে বলি, নিজে আগে শিক্ষিত হও, প্রপার শিক্ষাটা অর্জন করো, শিক্ষাটাকে পুরো করো, করে তারপর ফিল্ম নিয়ে পড়াশোনা করো, বা ওটা পড়াশোনাটা করতে করতে পড়াশোনাটা করো। আর হাতে রোজগারের একটা অন্য অল্টারনেটিভ কোনো কিছু একটা ব্যবস্থা রাখো। পুরোপুরি সিনেমার উপর, সিনেমাটোগ্রাফির উপর, রেডিং উপর গাটাকে ছেড়ে দিও না, তাহলে মুশকিল আছে। মানে আগামী যে প্রজন্ম আছে তাতে মুশকিল আছে। কিন্তু এটাকে সিরিয়াসলি নাও, অল্পভাবে নিও না, এবং তার পাশাপাশি যে পেশাটাকে নেবে সেখানেও ফুল টাইম দাও, আর সিনেমাটাকেও ফুল টাইম দাও। মানে ওটা রিলসের মতন 30 সেকেন্ড হলে খুব মুশকিল আছে।
তো তোমার তো এতদিনে 2010 সাল থেকে তোমার সেই অন্তর্বাস, তারপরে একে একে করে রাতের রজনীগন্ধা, তারপরে আস্তে আস্তে এলো বহমান, ফ্র্যাঙ্কেনস্টাইন, আর ইদানিং যেতে নাহি দিব, সে তো যথেষ্টই ভালো প্রভাব বিস্তার করেছে। ফ্র্যাঙ্কেনস্টাইনটা ওয়েব সিরিজ ছিল, বাকিগুলো ছিল বাকিগুলো সিনেমা। তো এরপরও তোমার একটা নতুন ছবি আসতে চলেছে, নজরবন্দি। তো তারপরে কি আর কোনো নতুন ছবি কি আশা করতে পারি আমরা এই এপিসোড থেকে? কথা হচ্ছে, অনেকগুলো কথাবার্তাই আছে ছবির এখানে। ব্যাপারটা হলো যে আমি এখন যেহেতু শিক্ষক নিজে হয়ে গিয়েছি এবং আমি চলচ্চিত্র শিক্ষার সাথে যুক্ত আছি, তো সেই জন্য ওয়ার্কশপ এবং একটা রেগুলার টিচার হিসেবে, মিডিয়া টিচার হিসেবে একটা ইউনিভার্সিটিতে আছি। তো আমার পর থেকে রেগুলার ইনভলভ হওয়া হয়, বছরে 2 কি 1টা ছবি করি। একটা খুব ভালো ছবির কথা আলোচনা হচ্ছে, দেখা যাবে ওটা এইবার নজরবন্দি রিলিজ হবে সামনের বছরে। তো তাই মানে এই বছরে 2026 এখানে রিলিজ হয়ে যাবে। রিলিজ হয়ে যাওয়ার পরে একটা নেক্সট ছবির কথাবার্তা হচ্ছে, দেখা যাক সেটা কি হয়। তবে ছবি এখন কম করবো, বন্ধু বান্ধবদের সাথে করব, বছরে 1টা কি 2টো। মানে তুমি কোয়ান্টিটির জায়গায় কোয়ালিটিকে প্রেফার করছো এখন। একটা সময় যখন কেরিয়ার শুরু করেছিলাম তখন যেটা কাজটা হাতে এসে সেগুলো করেছি। এখন সেগুলোকে ভাবলে মনে হয় অত ছবি না করাও ভালো। তুমি জিজ্ঞাসা করো না পরের প্রজন্মের কথা, তাদেরকেও একটা বলি, সিনেমা করা বা গল্প লেখা, কবিতা লেখা, এটাকে রিলের জায়গায়, রিল তৈরি করা বা স্টোরি তৈরি করার জায়গায় না নিয়ে যাওয়াই ভালো। বছরে কম কাজ করো, সেই জন্য আমি বললাম যে একটা অন্য অল্টারনেটিভ কিছু পেশা রাখো। সিনেমার উপর পুরোপুরি ডিপেন্ড করে যাওয়াটা মুশকিল আছে। তাহলে আমরা তাহলে যেটা এখনো পর্যন্ত আপনারা সবাই জানেন যে এই বছরের কিছুদিন পরেই, কয়েক মাসের মধ্যেই সম্ভবত নজরবন্দি রিলিজ হতে চলেছে। অনেক স্টাররা রয়েছেন তাতে, আপনারা অবশ্যই দেখতে যাবেন। আমি তো নিজের থেকে সবার আগের থেকে বলছি যে আমি নিজে যাব দেখতে, আপনারাও যাবেন। আমরা সবাই একসাথে হই হই করে ছবিটা দেখব এবং আশা করব যে আমি সোহম বলছি পক্ষ থেকে, আমি সোহম বলছি পরিবারের পক্ষ থেকে, আমরা আগামী ছবির জন্য অরিন্দম দাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি সোহম বলছি বিশ্ববাঙালির একান্তই নিজস্ব পডকাস্টের 2য় সিজনের প্রথম পর্ব এখানেই শেষ হলো। আমাদের এই হট সিটে আপনারা কোন কোন পেশার আর কোন কোন ব্যক্তিকে এখানে অতিথি হিসেবে দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং দেখতে থাকবেন আমি সোহম বলছি বিশ্ববাঙালির একান্তই নিজস্ব পডকাস্ট।